আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আলামিন মৃধা, আপনারা আছেন বিডি আলামিন স্টাডিতে। তো বিগত ক্লাসের ক্রমধারায় আজকে আমরা ঢাকা বোর্ড 2021-এর 6 নম্বর প্রশ্নটা সলভ করতে যাচ্ছি। আর আমাদের এই সিরিজে আমরা প্রতিটা বোর্ডের প্রশ্ন নিজ হাতে আমি করে আপনাদের সলভ করে দেখাবো। তো এই ক্রমধারায় 6 নম্বর প্রশ্নটা কি সেটা একটু অ্যানালাইজ করেই দেন। আমি কিভাবে এটার উত্তর লিখছি সে বিষয়ে আপনাদের বিস্তৃত বর্ণনা করছি। তো প্রথম আমরা 6 নম্বর প্রশ্ন ঢাকা বোর্ড 2021-এর দেখতে পারতাছি। প্রশ্নটা দেখেই বোঝা যেতেছে যারা পরীক্ষার পুরো ফুল প্রিপারেশনে আছেন তারা জানেন যে এই বোর্ড প্রশ্নটা, এটা 6 নম্বর যে প্রশ্নটা, এটা অনেকে ভাবতে পারে যে ভাই এটা কোন জায়গা থেকে আসছে। টেস্ট পেপারগুলোতে এটা লেখা আছে যে আপনার কি বোর্ডের থেকে আসছে স্যার, এটা আসছে হইলো কি আপনার দেওয়া আছে টেস্ট পেপারে যে বাজার চ্যাপ্টার থেকে। মূলত এটা বাজার চ্যাপ্টারের কোনো প্রশ্ন না, এটা হচ্ছে স্যার তৃতীয় অধ্যায় উৎপাদন আয় ব্যয় চ্যাপ্টারের, এটা শেষের অংশে উৎপাদন আয়ের একটা অংশ। যাই হোক স্যার, অনেকে এই বিষয়ে কনফিউজড থাকে তাই এটা ক্লিয়ার করে নিলাম। তো প্রশ্নটা আমরা যদি একটু ভালো করে দেখি, প্রথম আমরা প্রশ্নটা অ্যানালাইজ করি। প্রশ্নটার মধ্যে দেওয়া আছে কি দাম, তারপর হচ্ছে বিক্রয়ের পরিমাণ, তারপর আছে মোট আয়। তো দামটা সাধারণত মাঝে থাকে, কিন্তু যেহেতু বিক্রয়ের পরিমাণটা স্বাধীন চলক এবং বিক্রয়ের পরিমাণটা স্বাধীন চলক সবসময় মানে ঘরের সামনে থাকে, কিন্তু এখানে দামটার আগে দিছে কনফিউজড করার জন্য। তারা প্রশ্ন কতভাবে ঘুরে পেঁচায় মানুষের কনফিউজড করতে চায়, এইটা হইল তার উজ্জ্বল নিদর্শন। যাই হোক স্যার, একটা প্রশ্ন দেওয়া আছে যে জায়গার মধ্যে দামটা আছে কি প্রত্যেক জায়গায় সে 20 একক 20 একক 20 একক 20 একক 20 একক অর্থাৎ 20 টাকা করে সব জায়গা থেকে কিনতেছে। এবং বিক্রয়ের পরিমাণ এই জায়গায় দেওয়া আছে, একটা কি বিক্রয় করছে, দুইটা বিক্রয় করছে, তিনটা বিক্রি করছে, চারটা পাঁচটা, যেটা ক্রম আকারে আমরা বলতে পারি। তারপর মোটায় দেওয়া আছে কি 20 40 60 80 100। যাই হোক, এখন ক প্রশ্নে এই জায়গায় কি বলা হয়েছে যে প্রান্তিক ব্যয় বলতে কি বোঝো। আর খ প্রশ্নে বলা হয়েছে একচেটিয়া কারবারে কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে। একচেটিয়া কারবার আর একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার একই কথা, এটা কনফিউজড হওয়ার দরকার নেই। কারবার লেখা আপনারা কনফিউজড করতে চাইছে, মোর দেন কোনো কিছুই না। গরুর হতে বলছে উদ্দীপকের আলোকে MR সূচি বের করে MR রেখা অঙ্কন করো। অর্থাৎ MR মানে কি প্রান্তিক রেভিনিউ, আমরা প্রান্তিক রেভিনিউ বলে ফেলছি। M মানে হইলে গা মার্জিনাল, আর হইলে গা রেভিনিউ, যারা বাংলা করলে হয় কি প্রান্তিক আয় বের করো এবং প্রান্তিক রেখা কি অঙ্কন করতে বলছে। পরবর্তী প্রশ্নে কি বলছে স্যার, উদ্দীপকের আলোকে দেখাও যে এটি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যাই হোক স্যার, আমরা 4টা প্রশ্ন পড়লাম এবং সূচিটা খুব ভালোভাবে অ্যানালাইজ করলাম। এখন আমরা এর উত্তরটা কীভাবে দিব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো উত্তর দেওয়ার পূর্বে আমি বলি, উত্তরের ক্ষেত্রে একটু সতর্ক অবশ্যই আপনাকে হইতে হবে, কারণ সতর্ক না হলে আপনি কি একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমি প্রথম প্রশ্নটা কি দেখছিলাম একটু দেখেন। তো আমরা প্রথম প্রশ্নটা দেখছিলাম প্রান্তিক ব্যয় বলতে কি বোঝো। তো আমি প্রথম প্রান্তিক ব্যয়ের উত্তরটা দিছি এভাবে যে 6 নং প্রশ্নের উত্তর ক নীল কালি দিয়ে লিখছি, তারপর লিখছি প্রান্তিক ব্যয়ের সূত্রটা। প্রান্তিক ব্যয়ের সূত্রটা দেওয়া বাঞ্ছনীয় না, কিন্তু বোঝানোর জন্য আমি প্রান্তিক ব্যয়ের সূত্রটা লিখছি। এই জায়গায় দেওয়া আছে ডেল্টা কিউ। ডেল্টা শব্দটার অর্থ পরিবর্তন, আর ডেল্টা টিসি মানে কি টোটাল কস্ট অর্থাৎ মোট ব্যয়। সরি, এই জায়গায় ডেল্টা টিসি মানে কি মোট ব্যয়, আর ডেল্টা কিউ মানে হলো কি স্যার কিউ শব্দের অর্থে এই জায়গায় উৎপাদন বোঝায়, অর্থাৎ ব্যয়ের সাথে উৎপাদন হচ্ছে স্বাধীন চলক। তো ডেল্টা শব্দের অর্থ পরিবর্তন আর কিউ মানে উৎপাদন। তো এই জায়গায় লিখছি উৎপাদনের পরিবর্তন, অর্থাৎ ডেল্টা কিউ মানে কি ডেল্টা মানে পরিবর্তন আর কিউ মানে উৎপাদন। তেলে জায়গায় কী বলা যায় উৎপাদনের পরিবর্তনের ফলে টিসি মানে মোট ব্যয়। মোট ব্যয়ের যে পরিবর্তন, অর্থাৎ আমি সূত্র দেখে সংজ্ঞা দিতেছি, মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে, ভাগ যে কথা অনুপাত সেই কথা, তার অনুপাতকে প্রান্তিক ব্যয় বলা হয়ে থাকে। সহজে উত্তর দিয়ে দিলাম যে উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তার অনুপাতকে কি বলা হয় স্যার প্রান্তিক ব্যয়। যাই হোক স্যার, এটার উত্তর আমরা বুঝেও গেছি। এখন আমাদের খ প্রশ্নের উত্তর কীভাবে দিতে পারি, খ প্রশ্নটাকে আগে সেটা বলি। একচেটিয়া কারবারে কিভাবে দামের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ একচেটিয়া কারবারের বৈশিষ্ট্য আলোকে কিভাবে দামের উপর প্রভাব পড়ে সেটা বলতেছে। তো আমি এই জায়গায় আগে বলি একচেটিয়া কারবারের যে উত্তর কীভাবে দিছি। 6 নং প্রশ্নের উত্তর খ এভাবে লেখার পর তারপর জ্ঞানমূলকের আগে উত্তর দিছি। একচেটিয়া কারবারে বা ব্যবসায়ে একজন বিক্রেতা প্রত্যক্ষভাবে দামের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ এই জায়গায় দামের উপর প্রভাব বিস্তার করার একটা অন্যতম কারণ হচ্ছে কি এই জায়গায় বিক্রেতা একজন। আমি কি বুঝতে পারছি? আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছি। প্রথমে এটার উত্তর দিয়ে তারপর পরবর্তীতে কী লিখছি, একচেটিয়া ব্যবসা বলতে যে ব্যবসার একজন মাত্র বিক্রেতা ও ক্রেতার সংখ্যা ক্রেতা অসংখ্য, এবং যে ব্যবসায় বিক্রেতার কোনো প্রতিযোগী পরিলক্ষিত হয় না, অর্থাৎ এই জায়গার মধ্যে একজন বিক্রেতা থাকবে এবং ক্রেতা থাকবে অসংখ্য। উদাহরণস্বরূপ প্রায় এই কথাটা বলি, ধরেন আপনার এলাকায় একটা হোটেল আছে কিন্তু ক্রেতা অসংখ্য। এখন হোটেলের মালিক চাইলে তার প্রত্যেকটা রুটির দাম, অর্থাৎ সকালবেলার যে
নাস্তার, সেই রুটির দাম চাইলে 10 টাকা বিক্রি করতে পারে, চাইলে 50 টাকা বিক্রি করতে পারে, আপনার কেনার কোনো উপায় নেই। আপনি অন্য হোটেলে যেতে যেতে আপনার আরও 50 টাকা বেশি গাড়ি ভাড়া খরচ হবে, তাই আপনি চিন্তা করবেন ওই জায়গা থেকে কেনার। অর্থাৎ বিক্রেতা চাইলে দাম বাড়াবে, বিক্রেতা চাইলে দাম কমাবে। তো এখানে আগে বললাম একচেটিয়া বাজার বলতে কী বোঝায়, যে একজন মাত্র বিক্রেতা থাকবে আর ক্রেতা থাকবে কি অসংখ্য। যেহেতু এই জায়গায় ক্রেতা অসংখ্য, বিক্রেতা একজন, তাই এই জায়গায় বলছি প্রতিযোগিতার কোনো পরিলক্ষিত নাই। তাই কি স্যার, এই জায়গায় কোনো প্রতিযোগী নেই, বিক্রেতার কোনো কি প্রতিযোগী নেই, তাকে একচেটিয়া বা মনোপলি বাজার বলা হয়ে থাকে। আমরা এটির ইংরেজিটা বললাম। যেহেতু একচেটিয়া বাজারে বিক্রেতা কেন্দ্রিক হয়, তাই ক্রয় বিক্রয় হয়, তাই দাম পরিবর্তনশীল হয়ে থাকে। অর্থাৎ যেহেতু একচেটিয়া বাজারের বিক্রেতা কেন্দ্রিক ক্রয় বিক্রয় হয়, অর্থাৎ বিক্রেতা চাইলে বিক্রি করবে, না চাইলে দোকান বন্ধ করে চলে যাবে, ওই জায়গার স্থানীয় মানুষের কি ভোগান্তি ভোগ করতে হবে। তাই এই জায়গায় দাম পরিবর্তনশীল হয় এবং এর কারণে কি স্যার প্রভাব পড়ে থাকে। তো এটি বুঝতে চাইলাম যে একচেটিয়া বাজারে যেহেতু একজন বিক্রেতা, তাই একচেটিয়া বাজারের উপর দামের উপর প্রভাব পড়ে থাকে, যেটা আমরা খ প্রশ্নের উত্তরটা দিলাম। গরুর ঘ প্রশ্নে কীভাবে উত্তর দিতে পারি। গরুর ঘ বলছে উদ্দীপকের আলোকে এমআর অর্থাৎ প্রান্তিক ব্যয় সূচি তৈরি করতে বলছে এবং প্রান্তিক ব্যয় রেখাটা আঁকতে বলছে। তো গরুর ঘর উত্তর আমরা দিতেছি, দেখেন লিখলাম 6 নং প্রশ্নের উত্তর গরুর ঘ। লিখছি উদ্দীপকে এমআর সূচি বের করে এমআর রেখা অঙ্কন করে উপস্থাপন করা হলো। প্রথম এমআরের সূত্রটা বলছি ডেল্টা টিআর অর্থাৎ টোটাল রেভিনিউ অর্থাৎ মোট আয়, আর নিচে লিখছি ডেল্টা কিউ, কিন্তু এখানে কি হচ্ছে বিক্রয়ের পরিমাণ। এই সূত্র অনুপাতে সূচি থেকে বের করি। প্রথম কি স্যার, ওই যে আমি বিক্রয়ের ঘরটা লিখছি, এটা লেখা জরুরি ছিল না, তবু আমি লিখছি কি আমার জায়গা মারার জন্য, যেটা আপনারা জানেন। তো 1 2 3 4 5 সুন্দর করে করছি, এগুলো আপনারা পেন্সিল দেওয়া করতে পারেন, আরও ভালো হয়। তো আবার দামের ক্ষেত্রে কি প্রত্যেকটা 20 20 20 20 20 অর্থাৎ সব জায়গায় স্থির। পরবর্তীতে মোট আয়টাও দেওয়া ছিল 20 40 60 80 100। যদি মোট আয়টা দেওয়া না থাকতো তাহলে আপনার মোট আয়টা কী করতে হতো, বের করতে হইতো। পরবর্তীতে প্রান্তিক আয়, এখন প্রান্তিক আয় কীভাবে বের করে স্যার, মোট আয়ের থেকে। মোট আয়ের প্রথম যেটা আছে সেটা লিখতে হবে, তারপর নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ। এখন চিন্তা করেন প্রথম 20-এর 20 রাখলাম, এখন 40 থেকে যদি 20 বিয়োগ দিই তাহলে 20ই হয়। আবার নিচে যদি দেখি 60-এর থেকে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ দিই, অর্থাৎ 60-এর থেকে যদি 40 বিয়োগ দিই তাহলে কী হবে, 20 20ই হবে। আবার 80 থেকে যদি 60 বিয়োগ দিই তাহলে কী হবে স্যার, 20 20ই হবে। আবার 100 থেকে 80 বিয়োগ দিলে অর্থাৎ মোট আয়ের যেটাই বিয়োগ দিব সেটাই কী হবে স্যার, 20 হবে। অর্থাৎ প্রান্তিক আয় সব জায়গায় 20 20 20 স্থির। চিত্রটা যদি আঁকি, নিচে লিখলাম বিক্রয়ের পরিমাণ, উপরে লিখছি প্রান্তিক আয়। তো এই জায়গায় প্রথম মানে কি বিক্রয়ের পরিমাণ 1 হইলেও 20, 2 হইলেও প্রান্তিক আয় 20, 3 হইলেও প্রান্তিক আয় 20, 4 হইলেও প্রান্তিক আয় 20, আর 5 হইলেও কি স্যার প্রান্তিক আয় 20, অর্থাৎ প্রান্তিক আয় স্থির। এখন যেহেতু আমি পরের পেজে যাইতেছি, যে চিত্রটা আবার আঁকছি, এটা আঁকা জরুরি না, যেহেতু আমি আঁকছি মানে পরের পেজে যাইতেছি, তাই আমি চিত্রটা আঁকা নিলাম যাতে আমার সমস্যা না হয়। এখন প্রথমে কি লিখছি, চিত্র পরিচিতি। চিত্র পরিচিতিতে লিখলাম কি ভূমি অক্ষে বিক্রয়ের পরিমাণ নির্দেশ করেছে, অর্থাৎ ভূমি অক্ষে কী থাকবে স্যার, বিক্রয়, আর লম্ব অক্ষে প্রান্তিক আয় এমআরকে নির্দেশ করেছে, অর্থাৎ উপরে এমআর লিখছিলাম না, তো এটা বললাম। এবং প্রান্তিক আয় রেখা হচ্ছে এমআর রেখা, এমআর রেখা যেটা আমরা বের করছি। তো ওই জায়গায় একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে প্রান্তিক আয় সবসময় কি মানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে, যেহেতু দাম স্থির, দেখেন দামগুলো সবগুলো কি 20 20, তাই প্রান্তিক আয় আর গড়ায় কি স্থির থাকে, অর্থাৎ পি সমান সমান এআর সমান সমান এমআর থাকে, এটা মাথায় রেখেন। কারণ পূর্ণ প্রতিযোগিতা বাজারে যেহেতু বিক্রেতা অসংখ্য ক্রেতা অসংখ্য, এটা একচেটিয়া বাজারের উল্টা, তাই এই জায়গায় গড়ায় প্রান্তিক আর দাম স্থির থাকে। তো এই জায়গায় বলছি চিত্রে উদ্দীপকে যখন বিক্রয়ের পরিমাণ 1 হয়, বিক্রয়ের পরিমাণ 1, তখন প্রান্তিক আয় কী হয় স্যার, 20। অনুরূপভাবে বিক্রয়ের পরিমাণ 2 3 4 5 হলে, অর্থাৎ কি 2 3 4 5 হলে কি বিক্রয়ের পরিমাণও কী হয় স্যার, 20 স্থির থাকে। এবং এদেরকে একত্র করলে আমরা কি পাই স্যার, পি এর মতো এআর, অর্থাৎ পি অর্থাৎ দাম, দামের মতো কি এআর অর্থাৎ কি অ্যাভারেজ রেভিনিউ অথবা গড় আয়, এবং এমআরের আর দিতে ভুলে গেছি হয়ে থাকে, প্রান্তিক আয় হয়ে থাকে। শেষ আমাদের 3 নম্বর প্রশ্ন, চিত্র আঁকছি, ইভেন সূচি থেকে চিত্র আঁকা, চিত্র পরিচিতি, চিত্র বিশ্লেষণটা দিয়ে দিছি। যাই হোক স্যার, এটা আমাদের উত্তর হয়ে গেল। পরবর্তীতে 4 নাম্বারটায় কী বলছে স্যার, 4 নাম্বারটায় বলছে যে 6 নং প্রশ্নের উত্তরে উদ্দীপকের আলোকে দেখাও যে এটি একটি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা যেহেতু জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায়, যেমন আপনার এলাকায় এখন ভাবেন অনেকগুলা হোটেলের দোকান, আবার অনেকগুলা ক্রেতা। এখন ক্রেতারা চাইলে যে কোনো দোকান থেকে কিনতে পারে, কারণ সবাই একই পণ্য একই দামে বিক্রি করবে। এখন এই জায়গায় সবচেয়ে বড় মূল শর্ত হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামটা স্থির থাকবে। চিন্তা করেন যে হোটেলের দাম কম, সবাই তো সেই জায়গায় হুমড়ি খেয়ে পড়বে, তাই না? তো এই ক্ষেত্রে প্রতিযোগিতা হয় দামের ক্ষেত্রে না, প্রতিযোগিতা হয় কে সস্তা
সস্তায় বিক্রি করতে পারে, মানে সে সুবিধা দিয়ে বিক্রি করতে পারতেছে। আপনি খাই আসলেন, আপনি কি করলেন স্যার, বাকি রেখে আসলেন, তাহলে আপনি ওই দোকান থেকে খাবেন। এখন কেউ যদি বাকি না দেয় সেই দোকানে যাবেন। তাহলে প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায়, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝায় দামের কোনো পরিবর্তন হবে না, পণ্যের গুণগত মান এবং পণ্য এক বা সেম টু সেম থাকবে। শুধুমাত্র এখানে প্রতিযোগিতা হবে স্যার কে কত তাড়াতাড়ি ক্রয় বিক্রয় করতে পারে, কিভাবে ক্রয় বিক্রয় করতে পারে, এটাই লেখা প্রতিযোগিতামূলক বাজার, যেটা আমি বিগত কয়েকটা প্রশ্নে বারবার বলছি। এখন ওই জায়গায় বলছে যে এটা কি প্রতিযোগিতামূলক বাজার, তা প্রমাণ করো বা তা বোঝায় বলো। এখন গোড়ার ঘর উত্তর দিতেছি, উদ্দীপকের বাজারটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, কারণ এই বাজারের দাম স্থির, অর্থাৎ দাম পরিলক্ষিত হচ্ছে। আমরা ওই যে চিত্রে দেখছি স্যার, চিত্রে কি দেখছি স্যার, একটু আগেও দেখাইলাম, যেটা চিত্রে কি দাম সব জায়গায় স্থির। ওকে স্যার, এটা বুঝাই নিলাম আপনাদের, নাহলে আপনারা কনফিউজড হয়ে যাবেন। এই একটা জিনিস দেখে আমরা বুঝে ফেলি, কারণ মানুষ হওয়ার জন্য সবচেয়ে বড় কথা হলো মানুষ যে কোনো ফেসিরই হোক আগে মনুষ্যত্ব থাকতে হইব। মনুষ্যত্ব না থাকলে জানোয়ার এবং মানুষের মধ্যে যেমন তফাৎ থাকে না, ঠিক তেমনি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা বৈশিষ্ট্য দেখলে বোঝা যায় এটা পূর্ণ প্রতিযোগিতা, আর না হলে অপূর্ণ প্রতিযোগিতা বা একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারে দামের পরিবর্তন হয়, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দামের পরিবর্তন হয় না। তাই বেশি কথা না বলে কী লিখছি সেটা বলি। দ্বিতীয় পাড়ায় এসে বলছি, যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতার একটি স্থির দামে পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে পণ্য, দ্রব্য ও সেবা ক্রয় বিক্রয় সম্পাদন করে থাকে, তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়ে থাকে। একটা লাইন শেষ। সাধারণত এই বাজারে ক্রেতার মতো বিক্রেতাও অসংখ্য হয়ে থাকে এবং এই বাজারে নতুন পণ্য ও ক্রেতা ও বিক্রেতার প্রবেশের পরিলক্ষিত হয়ে থাকে, অর্থাৎ যে চাইবে সে বাজারে প্রবেশ করতে পারবে। সমস্যা হলো কি এখানে যে আপনি কতটুকু সুবিধা দিয়ে পণ্য বিক্রি করতে পারতেছেন, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। তো পাশাপাশি এই বাজারে দ্রব্যের গুণ এবং দ্রব্যের পরিমাণ সমজাতীয় হয়ে থাকে, অর্থাৎ এখানে দ্রব্যের গুণ এবং দ্রব্যের পরিমাণ কি সমজাতীয় হয়ে থাকে। অর্থাৎ এই জায়গায় দ্রব্যের ক্ষেত্রে কোনো প্রতিযোগিতা হয় না, দামের ক্ষেত্রে প্রতিযোগিতা হয় না, প্রতিযোগিতা হলে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সমজাতীয় হয়ে থাকে, যার কারণে এই বাজারের দামও স্থির হয়ে থাকে। তার মানে কি সকল কিছু স্থির যেহেতু, তাই দামটাও স্থির, কারণ প্রতিযোগিতা হচ্ছে ক্রয় বিক্রয়ের প্রতিযোগিতার, পণ্যের প্রতিযোগিতা। আমি কথা বুঝতে পারছি, তো পণ্যের জন্য। তো যাই হোক স্যার, এটা পড়ার পর পরের পেজে লিখলাম, উপরিক্ত উদ্দীপকের সূচিতে হতে দেখতে পাই, মানে পরের প্যারায় বলতেছি, বিক্রয়ের পরিমাণ 1, তারপর 2, তারপর অনুরূপ 3, 4, 5 হলে, অর্থাৎ বিক্রয় যতই বাড়ুক কিন্তু এই জায়গায় দাম কি 20 একক হিসেবে স্থির রয়েছে, অর্থাৎ পণ্য 20 টাকা দরে বিক্রি করা হচ্ছে, যা সর্বস্তরে বিক্রয়ের ক্ষেত্রে সমান দেখা যাচ্ছে। অর্থাৎ বিক্রয় যে পরিমাণই থাকুক না কেন, এই জায়গায় দাম কি সব জায়গায় কি স্যার স্থির থাকতেছে। যেহেতু আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্য স্থির এর সাথে, মানে কি দাম স্থির বৈশিষ্ট্য, মানে দাম স্থিরের সাথে মিলা যেতেছে উদ্দীপকটা, তাহলে উদ্দীপকের সূচির দাম স্থিরের এর মিল খুঁজে পাচ্ছি, তাই বলা যেতে পারে উদ্দীপকের সূচির বাজারটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যেটা আমরা পুরো আলোচনার মাধ্যমে বুঝতে পারছি। থিওরিক্যাল বিষয়গুলো একটু তাড়াতাড়ি লেখা যায়, আর ম্যাথটি একটু বুঝায় বলতে হয়, তাই ক্লাসগুলো বড় হয়ে যায়। যাই হোক স্যার, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি এক ফাঁকে দেখাই দিই আমি একটা কতটুকু সাইজের করে লিখছি একটা চিত্র বা একটা প্রশ্ন, এটা একটু আপনারা দেখলে ভালো হয়। দেখেন একটা প্রশ্ন আমি কি এই পেজের মধ্যে কি আমি দুইটা প্রশ্ন লিখছি, একটা ক একটা খ। খটা এই পাশের মধ্যে আটানোর চেষ্টা করছি। গরুর ঘ 2 পেজ গেছে এবং ঘোড়ার ঘ 2 পেজ গেছে। তো আপনি যদি এই প্যাটার্নে ফলো করেন তাহলে পরীক্ষার খাতায় লেখাও মজা পাবেন, সারা দেখাও মজা পাবো। কিন্তু আপনি যদি একটা বিশাল বড় লেখেন, বাকিগুলো চুটি চুটি ছোটো করে লেখেন, তাহলে পরীক্ষায় সারা মন খারাপ হয়ে যায়, নাম্বার কমে যাবে। তো এই ক্ষেত্রে স্যার সব জায়গায় একটা রিদম মেনে চলবেন, এবং টাইম মেনটেন্সটা অনেক বড় ইম্পর্টেন্ট বিষয়। এখন আপনি বলুন ভাই আপনার কত সময় লাগছে, ভাই আমি সুন্দর করে লিখছি, অবশ্যই একটু বেশি সময় লাগবে, 20 মিনিটের মতো লাগছে। তো আপনাদের সময় পাবেন একটা প্রশ্ন লেখার জন্য 15 মিনিট, এর বেশি পাবেন না। যাই হোক স্যার, অনেক কথা বললাম, কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি তো অনলাইনে অল টাইমই রয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই সিরিজের পরবর্তী প্রশ্ন অর্থাৎ 60 নম্বর প্রশ্নের সলভ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করা হবে। তো আজ এই পর্যন্তই।